মন দিয়ে একদম হাত জোর করে টিভির সামনে বসে সমস্ত সিরিয়াল দেখে মানে গেলে আমার মায়ের মতনই আর কি। সে বলে হোয়াট ইজ দিস, এর মানেটা কি? ইন্দ্রাণী হালদার, সেটা হঠাৎ করে রাতারাতি রায় হয়ে গেলে খুব গন্ডগোল হয়ে যাবে। অনেক সাধারণ মেয়েকে আমি চিনি যার স্বামী ভাস্করেরই মতো। এটা কোনো সেলিব্রিটি নন সেলিব্রিটির ব্যাপারই নয় অ্যাকচুয়ালি। তার অন্তত কিছু একটা শিক্ষা দরকার। চোখের সামনে ঘটেছে এরকম, কিন্তু কি করব, কিছু করার নেই। বাংলার মানুষ যদি সত্যিই আমায় ভালোবাসে, যেদিন আমি বাংলায় ফিরবো আমার কাজ মানুষ দেখবেন। এইটা 1 বছর করার পরে আমি একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লাম। যাত্রার অবস্থাটা এখন অনেক খারাপ হয়ে গেছে। আমি একটা ডান্স ট্রুপ করছি, ওরা আমাকে ট্যাপ ডান্সার বানিয়ে দিল। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, এইটা দিয়ে আমার শুরু। গ্রামে গঞ্জের হলগুলোরই এখন খুব দুরবস্থা। সবাই আমাকে একটাই প্রশ্ন করছে, দিদি কবে আসছে? একদম সম্পূর্ণ বর্তমান সরকারের সম্পর্কে এটা গুজব, এটা আমি একদম মানি না। পদ থাকলেই কাজ করব আর পদ না থাকলে কাজ করব না, এটা তো কোনো কথা নয়। আমাকে তো ছোট পর্দায় অনেক দিন ধরে দেখেছেন, জান না, একটু গিয়ে বড় সিনেমা হলে দেখুন না, ভালো লাগবে, অন্যরকম লাগবে। ইন্দ্রাণীদি, ইউএনআই বাংলাতে তোমাকে স্বাগত। আজকে একদম একটা অন্য বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলার জন্য এসেছি। সেটা হচ্ছে যে তোমার নতুন ছবি আসছে এবং তুমি খুব খুশি, সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে। তো হ্যাঁ, এবং একটা অন্য রকমের বাংলা ছবিতে তুমি আবার বেশ বড় করে ফিরছো। কুলের আচার, এই অন্য রকমের একটা চরিত্রে তুমি অভিনয় করছো। এতদিন পরে পর্দায় ফিরে কেমন লাগছে? প্রথম কথা, খুব এক্সাইটেড লাগছে, কারণ নিজেকে অনেক দিন আমি স্পেশালি শ্রীময়ীর জন্য টানা 3 বছর ছোট পর্দায় রেখেছি। আবার নিজেকে একটা বড় পর্দায় মানে লার্জার দ্যান লাইফ দেখবো, এটা একটা ব্যাপার। আর মিতালি, যে চরিত্রটা আমি অভিনয় করেছি, মিতালি বড্ড সাধারণ, মানে তার জীবনে খুব চাওয়া পাওয়া নেই, খুব এক্সাইটমেন্টও নেই, চ্যালেঞ্জ নেই, কিচ্ছু নেই। সে একটা ধীর স্থির মহিলা, যে নিয়মের মধ্যে থাকে, যে সকালবেলা স্বামীর সঙ্গে মর্নিং ওয়াকে যায়, যে তারপরে বাড়িতে এসে সবজি কাটে, রান্না করে, ছেলের বউ, নাতি, স্বামী এইসব নিয়ে, তারপরে সন্ধেবেলা বসে মুড়ি খায়, তারপরে মন দিয়ে একদম হাত জোর করে টিভির সামনে বসে সমস্ত সিরিয়াল দেখে মানে গেলে আমার মায়ের মতনই আর কি। তো এইরকম একটা সাদামাটা চরিত্র হচ্ছে মিতালি সেন। মিতালির 2 ছেলে, বড় ছেলের বিয়ে হয়ে গেছে, তার একটি নাতি আছে। ছোট ছেলের বিয়ে প্রীতম, যেটা বিক্রম করেছে, তার বিয়ে দিয়ে এই গল্পটি শুরু। মিঠি হচ্ছে বিক্রমের স্ত্রী, মানে যেটা মধুমিতা। এদের বিয়ের যখন হয়, এদের হানিমুন দিয়েই গল্পটা শুরু হয়। এবং মিঠি একটি বোম ফাটায় শ্বশুরবাড়িতে এসেই। সে বলে সে বিয়ের পরে টাইটেলটা পাল্টাবে। এইটা শুনে মিতালি তো খুব একটু ভাবাচাকা খেয়ে যায়, মানে শান্ত প্রকৃতির তো, মানে শি ডাজন্ট নো হাউ টু রিয়্যাক্ট, মানে কী করবে বুঝতে পারে না। প্রাণতোষ, মানে নীল যে চরিত্রটা করেছে, সে খুব মানে একটা আমার কুলের মর্যাদা, আমার কুল, এটা মানে এসব কুল নিয়ে একটা বেশ তার দম্ভ আছে। সে বলে হোয়াট ইজ দিস, এর মানেটা কি? আমাকে বলে ছোটো বৌমাকে বোঝাও, ছেলেকে বলে ব্যাপারটা কি, তোমার বউ টাইটেল পাল্টাবে না মানে আমাদের এটা কুলের মর্যাদা নেই, তো বোঝাও। ছেলে তো খুব বিপদে পড়ে যায়। ছেলে ভাবে যে কোন দিকে যাবে, বাবার দিকে যাবে, বউয়ের দিকে যাবে, আর মা তো বেচারা গোবেচারা মাঝখানে, একদম খুব অবস্থা খারাপ। তো ছেলে কিছুই কী করবে বুঝে উঠতে পারে না, আর আমার ওপরেও দায়িত্ব দেওয়া হয়, বোঝাও। আমি তো বলি হ্যাঁ বোঝাবো, মানে ছোটো বৌমা এইটা ওটা, বোঝাতে পারি না। মানে মিতালি খুব শান্ত প্রকৃতির একটা মানুষ, যে খুব একটা মানুষের উপরে চোটপাট করে না, খুব একটা ঝগড়াঝাটি এসবের মধ্যে নেই। বোঝাতে পারে না এবং বোঝাতে না পেরে কী অবস্থা যে তার হয়, সেসব প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাদের দেখতে হবে কুলের আচার হলে গিয়ে 15ই জুলাই। এবং অনেক কিছু ঘটে, তারপরে মিতালির জীবনেও অনেক কিছু ঘটে। মিঠি ঘটায়, মিঠি তার বৌমা হয়েও তার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হয়। এটা ছেড়ো না বৌমা, এই জেদটার জন্যই না মেয়েদের সবাই বলে অলক্ষী। তার বন্ধু হয়, যেটা আমাদের সমাজে আজকাল আমরা খুব দেখতে পাই, মানে শাশুড়ি বউ আজকাল খুব বন্ধু। যেহেতু বেশিরভাগ পরিবারেই 1 ছেলে 1 মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের বউ এখন বাড়িতে মেয়ের জায়গাটা নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে শাশুড়ি আর বউ দুজনে মোর ফ্রেন্ডস দেন ওই একটা টিপিক্যাল যে সিরিয়ালে যেটা, হ্যাঁ আগেকার জিনিসটা নেই। এবার টিভি সিরিয়ালে যদিও সবসময় শাশুড়ির ভিলেন দেখানো হয়, বেশিরভাগ, যদিও শ্রীময়ী ভিলেন ছিল না, শ্রীময়ী ভালো শাশুড়ি ছিল,
তো কিন্তু বাস্তব জীবনে এখন দেখা যায় যে শাশুড়ি বৌমারা কিন্তু খুব বন্ধু। এখানেও মিতালি আর মিঠি খুব ভালো বন্ধু, এবং মিঠি মিতালির ফ্রেন্ড ফিলোসফার গাইড হয়ে ওঠে, এবং তারপরে মিতালির জীবনে কী কী রেভলিউশন ঘটায় মিঠি, সেইটা দেখতে হলে আপনাদের দেখতে হবে কুলের আচার। আর যাবার আগে না তোমাদের সেন কুলে সর্ষের তেল ঢেলে কুলের আচার বানিয়ে তোমার হাতে ধরিয়ে দিয়ে। তুমি একটা জিনিস বলো যে ট্রেলারে যেটুকু আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে এটা সবসময়ই হয়, যারা তোমাকে আমরা সবসময় দেখি তারা জানি যে তুমি যখন পর্দাতে অভিনয় করো তোমার অভিনয়টা দেখলে কখনো মনে হয় না তুমি অভিনয় করছো, একটা যে ন্যাচারাল ব্যাপার, এই ন্যাচারাল আচার আর কি। এই ন্যাচারাল আচারের রেসিপিটা কি, কিভাবে এটা হয় তোমার? না কি জানো তো, মানে একটা চরিত্রকে তুমি যদি দেখতে পাও বা তুমি সেই চরিত্রটা যদি তোমার চেনা চরিত্র হয় তখন সেটাকে আত্মস্থ করতে অনেক সহজ আমাদের হয়। মিতালি যেরকম শ্রীময়ীও যখন আমি করেছিলাম, শ্রীময়ী আমি অনেক দেখেছি, এই সমাজে আমি অনেক শ্রীময়ীকে চিনি, মিতালিওকেও আমি অনেক চিনি, অনেক মিতালি আমি দেখেছি, বাল জলজান্ত মিতালি আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং মিতালির ওই ধাঁচাটা তৈরি করতে আমার খুব অসুবিধে হয়নি, কারণ আমরা তো বেসিক্যালি আমি বেসিক্যালি খুব সাধারণ একজন মানুষ, এবং আমি সাধারণ একটা জীবনযাপন করি, সাধারণ পরিবারের মেয়ে, সাধারণ পরিবারের বউ, খুবই সাদামাটা একজন মানে মানুষই বলতে পারো। সুতরাং আমি সবসময় চেষ্টা করি যে কোনো চরিত্রকে একটা বাস্তব রূপ দিতে, সো দ্যাট যে যারা আমার অডিয়েন্স তারা দেখছেন সেই চরিত্রটাকে, তারা নিজেদের খুঁজে পান চরিত্রটার মধ্যে, নিজেকে দেখতে পান। যখনই মানুষ নিজেকে রিলেট করতে পারবে বা নিজেকে দেখতে পাবে সেই চরিত্রটার মধ্যে, সঙ্গে সঙ্গে সেই চরিত্রকে সে ভালোবেসে ফেলবে। খুব সহজ, এটাই বেসিক্যালি ইউএসপি আছে। আরেকটা জিনিস তুমি আমাকে বলো যে এই যেটা এই ছবির মধ্যে আমরা দেখছি যে বিয়ের পরে তোমার ছবির যে তোমার বৌমা সে তার পদবি পাল্টাবে কি পাল্টাবে, এর পক্ষে বিপক্ষে দুটো দিক নিয়েই কথা বলছে ছবিটা। তো তোমার ব্যক্তিগত জীবনে বিয়ের পরে ভাস্করদা কখনো বলেনি, মানে ভাস্করদার সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে বা কখনো এটাও বলেনি যে তুমি যে হালদার আছো তোমার মতামত তুমি জানিয়েছো? হ্যাঁ, আমাকে কোনোদিনও আমার শ্বশুরবাড়িতে বা ভাস্কর কোনোদিন এটা নিয়ে প্রশ্নই তোলেনি, কারণ ইন্দ্রাণী হালদার আমার মনে করো আজকে ইনকাম ট্যাক্স ফাইল ছোটোবেলা থেকে, আমার ব্যাংক অ্যাকাউন্টস, আমার পরিচিতি, অভিনয়ের নাম ইন্দ্রাণী হালদার, সেটা হঠাৎ করে রাতারাতি রায় হয়ে গেলে খুব গণ্ডগোল হয়ে যাবে। সুতরাং ভাস্কর বা ওর পরিবারের কেউ কোনোদিন এটা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। সুতরাং ইন্দ্রাণী হালদারকে খুব একটা স্ট্রাগল করতে হয়নি ইন্দ্রাণী হালদার থাকার জন্য। মিতালি হালদারকে প্রচুর স্ট্রাগল করতে হবে, আমি হালদার হবই হব, দেখি আমাকে কি আটকে। এখানে মিতালি রায় মিতালি হালদার হবে কি হবে না সেটা নিয়ে প্রচুর ডিবেট হবে এবং সেটা নিয়ে প্রচুর বোম ফাটবে। কিন্তু এক্ষেত্রে তাহলে কি তুমি বলছো কোনো একটা জায়গা থেকে, মানে আমাদের সমাজে তুমি ইন্দ্রাণী হালদার বলে তোমাকে স্ট্রাগলটা করতে হলো না, যে তোমার একটা পরিচিতি, সেই নামেই তোমার পরিচিতিটা আছে। এবার অনেকেরই তো পরিচিতিটা থাকে না, তারা একটা স্বাভাবিক একটা পরিবার থেকে একটা পরিবারে যায়, স্ট্রাগলটা কি মেনলি তাদেরই করতে? না না, এটা আমি বিশ্বাস করি না। এটা অ্যাকচুয়ালি যে মানুষগুলোর সঙ্গে তুমি থাকো বা যে মানুষগুলোর সঙ্গে তুমি ঘর বাঁধছো তাদের মেন্টালিটি। অনেক সাধারণ মেয়েকে আমি চিনি যার স্বামী ভাস্করেরই মতো, সে হয়তো নিতান্তই হাউসওয়াইফ, সে চায়নি পাল্টাতে। এরকম আমি গড়িয়াহাটে একটি মেয়েকে মিট করেছি, সে কিন্তু কোনো সেলিব্রিটিও নয়, সে কিন্তু কোনো কর্পোরেটে চাকরি করে না, সে নিতান্ত একটি হাউসওয়াইফ, কিন্তু সে আমাকে নিজেকে বলেছে, মুখে বলেছে যে আমি বিয়ের পরে টাইটেলটা পাল্টাইনি। এটা সম্পূর্ণ নির্ভর করছে তুমি তোমার যে লাইফ পার্টনার বা তোমার যে পরিবারের সঙ্গে তুমি আবদ্ধ হচ্ছ, বিবাহের পরে যে পরিবারের সঙ্গে তুমি তোমার সম্পর্ককে বাঁধছো বা নিজেকে বাঁধছো, সেই পরিবারের মানুষগুলো কীরকম, তাদের মানসিকতা। এটা কোনো সেলিব্রিটি নন সেলিব্রিটির ব্যাপারই নয় অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপরে তুমি আমাকে আরেকটা কথা, আমি তোমার অনেকদিন থেকে এটা ভেবেছি তোমার থেকে জানবো, সেটা হচ্ছে যে তুমি হচ্ছ নিজে একটা অভিনয় শেখার ইনস্টিটিউট। এটা যারা তোমার সঙ্গে কাজ করে তারা, প্লাস তুমি একটি ইনস্টিটিউটের সঙ্গেও যুক্ত, মানে অভিনয় এবং তার পারিপার্শ্বিক অন্যান্য অনেক কিছুই সেখানে শেখানো হয়। আজকে যখন নতুন প্রজন্মের সঙ্গে তুমি কাজ করো, কি মনে করো তারা কতটা তৈরি বাংলার? এখন তো সব কিছুই খুব ইজি হয়ে গেছে, কারণ প্রচুর চ্যানেল, প্রচুর কাজ, প্রচুর প্ল্যাটফর্ম, তো সেখানে অনেক ছেলেমেয়েকেই দেখছি একটু অপ্রস্তুত অবস্থাতেই চলে আসতে, যেটাকে আমি একটু সাপোর্ট করি না অ্যাকচুয়ালি। আমার সবসময় মনে হয় যে এই অভিনয়ের গ্ল্যামারটাকে ভালোবেসে যখন আসছো, এই অভিনয় জগতের নাম, যশ, প্রতিপত্তি, খ্যাতি সব কিছুইকে আপন করে নেবে বলে যখন আসছো, এটাকে প্রফেশন করে নিচ্ছ, তখন একটু প্রস্তুত হয়ে আসো। অনেক জায়গায় দেখা যায় যে একদম নতুনদের ইন্ট্রোডিউস করা হচ্ছে, তাদের উইদাউট এনি ওয়ার্কশপ,
আবার অনেকে আছে যাদের একটু ওয়ার্কশপ করে নেওয়া হয়। আমি এটা একদম কিছু না জেনে বা একদম কিছু প্রস্তুতির সঙ্গে যারা আসে, এরকম আছে, একেবারে যে নেই তা নয়, আমি খুব একটা তাদের সঙ্গে পক্ষপাতী নই। অনেককেই আমি দেখেছি যে কাস্টিং হয়ে গেছে এবং সে কোনোদিনও ক্যামেরার সামনে দাঁড়ায়ওনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই শিখছে, মানে সিনিয়ররাই শেখাচ্ছে আর শিখছে। তো এটা কিন্তু দিস ইজ নট দ্য রাইট ওয়ে আমার। হ্যাঁ হ্যাঁ, এটা সবাইকেই বুঝতে হবে। এটা যিনি ওকে সেই ছেলেটিকে বা মেয়েটিকে কাস্ট করেছে তাকেও বুঝতে হবে। আর দেখো, সেই ছেলেটি মেয়েটিকে আমি দোষ দেবো না, কারণ সে তো চাইবেই সুযোগ। সে যদি সুযোগ পেয়ে যায়, সে কেন সেটাকে অ্যাভেল করবে না? কিন্তু যারা নিচ্ছেন বা যারা কাস্ট করছেন, তাদের না এই মানসিকতাটা থাকা উচিত যে আমি যদি একটা ছেলেকে বা একটা মেয়েকে একটা মূল চরিত্রে নিই, তার অন্তত কিছু একটা শিক্ষা দরকার, তারপরেই that person is eligible to stand in front of camera or to play a role. একেবারে কিচ্ছু জানে না, একটা ফ্রেশ চেহারা চাই, শুধু নিয়ে নিলাম, ভাই কিছুদিন তাকে ওয়ার্কশপ করিয়ে নাও, একটু শিখিয়ে নাও, তারপরে তাকে নাও। এবং একদম আনকোড়া ছেলে মেয়ে নিয়ে কিন্তু অনেকে অনেক বিপদেও পড়েছে, এটাও আমি জানি। কিছুই পারছে না, সময় নষ্ট হচ্ছে, ডায়লগ বলতে পারছে না, ভুলে যাচ্ছে, আমার চোখের সামনে ঘটেছে এরকম। কিন্তু কি করব, কিছু করার নেই, এটা তো বুঝতে হবে সবাইকে। সুতরাং আমি মনে করি যে এই প্রফেশনে, সব প্রফেশনে, একটা ডাক্তার কি কিছু ডাক্তারি না পড়ে ডাক্তারি করতে পারে? একটা ইঞ্জিনিয়ার কি ইঞ্জিনিয়ারিং পাশ না করে ইঞ্জিনিয়ারিংটা করতে পারে? একজন ব্যাংকার কি চার্টার্ড অ্যাকাউন্টেন্টশিপ বা ব্যাংকের পরীক্ষা না দিয়ে ব্যাংকে চাকরি করতে পারে? যখন পারে না, তখন অভিনয়টা না শিখে অভিনয় করতে আসার সাহসটাও দেখানো আমার মনে হয় উচিত নয়। আচ্ছা, একটা কথা আমাকে বলো, যে অন্য ধারার ছবি যেটা আজকে খুব কমন, আজকে আর ওই প্যারালাল ছবি আর কমার্শিয়াল ছবির মাঝখানের লাইনটা প্রায় মুছেই গেছে, কিন্তু এমন একটা সময়, আমি বলছি যে 90-এর দশক থেকে একের পর এক অন্য ধারার ছবিতে আমরা তোমাকে দেখেছি। তখনও কিন্তু অনেক, আজকে যারা অন্য ধারার ছবি করছেন তারা তখনও ওই দিকে পা বাড়াননি। তুমি একের পর এক ছবি করেছো, সেখানে যেরকম পরিচালকের লিস্টে বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন, গৌতম ঘোষ ছিলেন, ঋতুপর্ণ ঘোষ ছিলেন, প্রভাত রায় ছিলেন, আবার তেমন অতনু ঘোষও ছিলেন। আর একজনের নাম একদম না বললে নয়, কারণ যিনি আমার মনে হয় তোমাকে সব থেকে ভালো ইউজ করেছেন, অঞ্জন দাস। এবার তিনি হয়তো আজকে নেই, কিন্তু যখন অন্য ধারার ছবিটা খুব কমন হয়ে গেল 2010, ঠিক তখন থেকেই তুমি অন্য ধারার ছবি থেকে সরে গেলে। আমি তো 2008 থেকে অ্যাকচুয়ালি কলকাতায়। হ্যাঁ, আর 10-এ তুমি তখন 23টাই হয়তো তোমার সেই লাস্ট ঠিক অন্য ধারার ছবি বলতে। 2010-এ, 2008 থেকে আমি 2009-এ আমি 7 মাসের জন্য কলকাতায় এসেছিলাম। 2008 থেকে 2015 শেষ অবধি আমি কলকাতাতে ছিলাম না, আমি মুম্বাইতে শিফট করে গেছিলাম। আমি হিন্দি সিরিয়ালে ব্যস্ত গেছিলাম। ঠিক সেই সময় এখানে এই গুড সিনেমা বা একটু অন্য ধারার ছবিগুলো তখন আসতে শুরু করে। এবং 2016-তে আমি যখন আবার এখানে কাজ করতে শুরু করি, তখন আমি গোয়েন্দাগিন্নি দিয়ে শুরু করি এবং তারপরে টুকটাক ছবিতে আবার কাজ করতে থাকি। ময়ূরাক্ষী করি, আরও কিছু বেশ কিছু ছবি পরপর করি, কিন্তু মোস্টলি আমি তখন টেলিভিশনেই করছি বলতে পারি। এখন আবার দেখছি এই এবং ব্যাক টু ব্যাক টেলিভিশন করে আমি এই শ্রীময়ীর পরে এই জন্যই একটু বিরতি নিয়েছি। এখন আমার মনে হয় আমার কাছে আসছেও কাজ। দেখো, কাজটা আসাটাও কিন্তু দরকার। আমি যখন এখানে ছিলাম না 2008 থেকে 2015 আমি টানা বম্বেতে কাজ করেছি এবং আমার তখন একবারও মনে হয়নি যে আমি কেন বাংলায় কাজ করছি না, কারণ আমি ওখানে দাপিয়ে কাজ করছিলাম হিন্দিতে। মানে এটা আমি তোমায় জিজ্ঞাসা করতাম, হ্যাঁ, এইটা যে না, আমার কোনো রিগ্রেট নেই তার জন্য, কারণ আমি যে হিন্দি কাজগুলো করছি তার জন্য আমি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছি। একদম। আমাকে বাংলার মানুষ মিস করেছে, আমি বাংলা থেকে প্রচুর কলস পেয়েছি, বা অনেকে যখন আসতাম মাঝে মাঝে কলকাতায় সবাই বলতো, আরে তুমি কি বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দিলে নাকি? আমি করবো, বাংলার মানুষ যদি সত্যিই আমায় ভালোবাসে, যেদিন আমি বাংলায় ফিরবো আমার কাজ মানুষ দেখবেন এবং মানুষ অ্যাপ্রিসিয়েট করবেন। থাক না একটু, এখন অন্য কত নতুন তখন অভিনেত্রী উঠছে এখানে দেখছি তো। এবং সেটাই আমি যে কোথাও একটা ঠিক ছিলাম সেটাই দেখলাম যখন 2016-তে আমি গোয়েন্দাগিনি করলাম, সুপার বাম্পার হলো। হ্যাঁ, তারপরে সীমারেখা করলাম, তারপরে লাস্ট শ্রীময়ী গত 3 বছরের রেজাল্ট তোমরা জানো। জায়গা থেকে টেলিভিশনের মোড় ঘুরিয়ে দিয়েছে, মানে তার আগে ওই রকম ফিকশন শোতে অন্তত পক্ষে, এবং মহিলা গোয়েন্দা প্রথম। এবং তারপরে দেখো গোয়েন্দাগিন্নির রেপ্লিকাতে আরও 3-4টে ওয়েব সিরিজ তৈরি হলো, সিরিয়াল হলো। একটাও আনফর্চুনেটলি সেরকমভাবে হয়তো জায়গা করে নিতে পারিনি, কিন্তু একটা ট্রেন্ড সেটার তো হলো। মহিলা গোয়েন্দাদের নিয়ে সিরিয়াল হতে পারে, এটা কিন্তু কোথাও ছিল না। এর আগে যত গোয়েন্দা গল্প হয়েছে সব ছেলেদের নিয়ে, মহিলাদের নিয়ে হয়নি। সুতরাং এটা একটা ট্রেন্ড সেটিং ব্যাপার। এবং তারপরে সীমারেখা করেছিলাম 1 বছর,
তারপরে শ্রীময়ী গত 3 বছরের রেজাল্ট আমি আর নিজে মুখে বলবো না, সেটা দর্শক বলবে, তোমরা বলবে। আচ্ছা, এখানে তুমি একটা জিনিস বলো যে যেরকমভাবে তুমি চরিত্রগুলো করলে, করবার পরে কোনো একটা জায়গা থেকে, আমি যদি তুমি মুম্বাইয়ের যে স্প্যানের টাইমটা বললে, মুম্বাই স্প্যানে সত্যিই তোমার একটা ইন্টারন্যাশনাল খ্যাতির জায়গা মুম্বাই তৈরি করে দিয়েছে। তুমি বিআর চোপড়ার সাথেও কাজ করেছো, এই যে সুজাতা বা তারপরে যে এই মর্যাদা, এইগুলো যখন তুমি করলে, করবার পরে যখন একটা ওই রকম স্পেস তৈরি হলো, তারপরে তুমি মুম্বাই থেকে আবার ফিরে এলে, মানে সেই সিদ্ধান্তটার জন্য কখনো মনে হয়েছে? না, বললো আমার কিছু মনে হয় না। আমি 2015-তে ঠিক, আমি তখন লাইভ ওকেতে একটা সিরিয়াল করছি সাবিত্রী, আমার শুটিং হতো নায়গাঁও বলে একটা জায়গায়, এবং আমি থাকতাম আন্ধেরি ওয়েস্টে। তো ওখান থেকে নায়গাঁও যেতে 1.5 ঘন্টা লাগতো। ডেইলি সোপানে প্রত্যেক দিন সকালবেলা যেতে, 8টায় বেরোতে হয়, রাত্রি 12টা-1টায় বাড়ি ফিরি, মানে 5-6 ঘন্টার জন্য আসতাম বাড়িতে আর কি। এইটা 1 বছর করার পরে আমি একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লাম। মানে অতটা ট্রাভেলিং প্লাস ওই নায়গাঁওতে কিচ্ছু পাওয়া যেত না, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, টিফিন সব কিছু নিয়ে যেতে হতো। আমার তখন খুব শরীরটা খারাপ হয়ে গেল, এবং আমি তখন ডিরেক্টরকে বললাম যে, ইনফ্যাক্ট ডিরেক্টর প্রডিউসার আমার খুব বন্ধু ছিল, আমি ডাবল রোল করতাম আমার সাবিত্রীতে। আমি ওদের বললাম যে আমার শরীর খুব খারাপ, আমি আর পারছি না, আমাকে তোমরা রিপ্লেস করে দাও। ওরা বললো না, রিপ্লেস তো হবে না, আমরা তাহলে না, আমি বললাম তাহলে আমাকে ছেড়ে দাও। এবং আমি ওদের এনওসি দিয়ে দিলাম। আমি ওদের টাইম দিলাম, 1-1.5 মাস টাইম দিতে হয়, তো 1-1.5 মাসের মধ্যে ওরা আমার গল্পটা মাইন্ড আপ করে দিল। আনফর্চুনেটলি সিরিয়ালটা তার 2 মাসের মধ্যে বন্ধ হয়ে গেল। তখন আমি ডিসাইড করলাম যে আমি গত 8-9 বছর ধরে মানে বাংলা ছাড়া, আমি শরীর খারাপের জন্য কলকাতায় এলাম। তখন ভাস্করই আমাকে সাজেস্ট করে বললো যে একটু থাকো না এখানে কিছুদিন, শরীরটাও ভালো হবে, আর একটু ব্রেকও নাও, টানা করে যাচ্ছে। তো আমি তারপরে চলেই যাচ্ছিলাম 2015 নভেম্বরে, সেপ্টেম্বরে চলেই যাচ্ছিলাম। তখনই গোয়েন্দাগিনী কেম অন মাই ওয়ে, এবং তখন ভেঙ্কটেশেরই ওটা প্রোডাকশন ছিল, এবং ওদের সঙ্গে প্রথম কাজ হতো। তো আমাকে শ্রীকান্ত, মনি দুজনেই বললো যে তুমি করে দেখো না, এটা এক্সপেরিমেন্টাল একটা, আমরাও করছি, তুমিও করো, পরে তুমি হিন্দি সিরিয়াল করো। আচ্ছা ঠিক আছে। তো গোয়েন্দাগিনি করার পরে রয়ে যে গেলাম, আমার মনে হয় ওরা আমাকে ভালো ডিসিশনে দিয়েছিল। আমার বাংলায় আর আমি গেলাম না বম্বে। এখন বম্বে গেলে আমি কাজ করি, চলে আসি, থাকি না। আরেকটা জিনিস বলবো যে এইটা তোমায় জিজ্ঞেস করছি যে রিসেন্টলি যাত্রার টিকিট বুকিং শুরু হয়েছে, তুমি যাত্রার মঞ্চেও কিন্তু অভিনয় করেছো, তোমার নামে আলাদা করে টিকিট বিক্রি হয়ে যেত, যে এবার তো টিকিট বুকিং শুরু হয়ে গেল রথের দিক থেকে, মানে তো এবারে কি তোমার ইচ্ছা আছে যে আরেকবার যাত্রার মঞ্চে ফেরা? না, যাত্রা আমি আর করবো না। আমার নিজের, আমার তত্ত্বাবধানে একটা দল ছিল, ত্রিনয়নী অপেরা, উত্তম ঘোষ ওটার তত্ত্বাবধান করতেন। আমি আমার দলেই সবসময় করছি, বাইরে কখনো যাত্রা করিনি। যাত্রার অবস্থাটা এখন অনেক খারাপ হয়ে গেছে, এবং যারা যাত্রা শিল্পী তাদের নিয়ে যাত্রা করলে যে বাজেটের মধ্যে হয় সেটা তবুও মেলা কমিটিরা মানে অ্যাফোর্ড করতে পারেন, কিন্তু আমাদের নিয়ে যাত্রা করলে যে বাজেটিংটা হয় সেটা এখন আর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন তো সব ক্ষেত্রেই দরকার। এখন আমাদের বুকিং আর হবে না, মানে যে পরিমাণ টাকা লাগে একটা আমার মতন শিল্পীকে নিয়ে দল করতে, কারণ শুধু তো আমি একা নই, আমি করলে আমার আনুষঙ্গিক চরিত্রটাও সেরকম সেই লেভেলের, তো পুরো খরচাটা এখন আর দিতে পারবেন বলে, মানে তার থেকে বরঞ্চ শো করা। আমি যেমনি একটা নতুন জিনিস করছি এবারে, আমি একটা ডান্স ট্রুপ করছি, এবং ইটস নট অনলি আ ডান্স ট্রুপ, ইটস আ ব্রডওয়ে অপেরা। যারা ব্রডওয়ে অপেরা শো দেখেছেন, মানে অডিও ভিজুয়াল, আমি একটা 3 ঘন্টার ডান্স আমি একটা ইন্ট্রোডিউস, রথের দিনই প্রথম অ্যাড গেছে, এবং এটা আমি খুব শিগগিরই লঞ্চ করব সেপ্টেম্বরের মধ্যেই। পুরো একদম অন স্ক্রিন সব কিছু চলবে, এবং স্টেজে সেই পারফরমেন্সটা হবে। প্রথম পারফরমেন্সটাই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, এইটা দিয়ে আমার শুরু। তারপরে আমার 35 বছরের জীবন নিয়ে একটা চ্যাপ্টার, ফোক নিয়ে একটা চ্যাপ্টার, এবং তারপরে আমাদের একটা রেট্রো চ্যাপ্টার আছে, যেটা 70s থেকে হিন্দি বাংলা মিক্স করে একটা রেট্রো চ্যাপ্টার আছে, একটা বাংলা একটা হিন্দি। তো সবাই গণেশ বন্দনা বা দুর্গা বন্দনা দিয়ে শুরু করে, আমি ভারত বন্দনা দিয়ে শুরু করব, এবং সবটা অডিও ভিজুয়াল। তো ইটস গোইং টু বি সামথিং ইউনিক, এবং এই লাইভ পারফরমেন্সটা দেখার জন্য আমার মনে হয় বাংলার মানুষ আরেকবার সাড়া দেবে। আর এইটা কি তুমি মানে দেশের বাইরেও পারফর্ম করার কথা ভাবছো? দেশের বাইরে করতে পারি যদি এটা ছোটো স্কেলে করা যায়, যদিও আমার এটা একটু বড়, মানে আমার অনেকগুলো ডান্সার প্লাস আমার প্রজেকশন আছে, টিমটা একটু বড়। এত বড় টিম নিয়ে দেশের বাইরে কতটা যেতে পারবো আমি জানি না, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় করব, কারণ আমি এটা একটা হিন্দি ভার্সন করবো,
যেখানে যাতে মুম্বাই, দিল্লি, অনেক জায়গায় অনেক বাঙালি আছে বা নন বেঙ্গলিরাও যাতে এটা বুঝতে পারেন। স্পেশালি এই যে ট্রিবিউট টু ইন্ডিয়া, মানে আমাদের 75 বছরের স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসটা নিয়ে যেটা সেটা হিন্দি এবং বাংলা ভার্সন করবো, সো দ্যাট এটা নন বেঙ্গলিরাও যাতে বুঝতে পারেন বা দেখেন। এইখানে তোমার নাচের ব্যাপার নিয়ে আমার একটা প্রশ্ন এরপরেই ছিল, সেটা হচ্ছে যে তুমি গুরু থাঙ্কুমণি কুট্টির কাছে নাচটা শিখেছো, মানে ওই শিখে আসার যে ব্যাপারটা বলছি, শেখবার পরেও বাংলা ছবি কখনো সেভাবে নাচের চরিত্র তোমায় অফার করলো না, এক্সেপ্ট চন্দ্রমুখী। একবার চন্দ্রমুখী তুমি করেছিলে, এটা নিয়ে কোনো আক্ষেপ আছে? না, আক্ষেপ সেরকম নেই, কারণ আমার অনেক ছবিতেই প্রচুর নাচের দৃশ্য আমি করেছি, প্রচুর, অনেক রকমভাবে করেছি। এবং স্পেশালি আমি একটা মজার কথা বলবো, আমি একটা সিরিয়াল করতাম স্টার প্লাসের জন্য, যেটার নাম মর্যাদা। সেখানে এই চরিত্রটা দিব্যানী ঝাকর, সেখানে হঠাৎ করে ওরা দেখলো যে আমি নাচতে পারি, বেশ কয়েকটা সিকোয়েন্সে আমার নাচ রাখলো, মানে আমার বোন আর কামিয়া পাঞ্জাবি আর আমি দুই বোন করতাম, দুজনের নাচের সিকোয়েন্স রাখলো, এবং নাচের সিকোয়েন্সগুলো অদ্ভুতভাবে প্রচণ্ড টিআরপি দিতে শুরু করলো। ওরা আমাকে ট্যাপ ডান্সার বানিয়ে দিল, মানে আমি ট্যাপ ডান্সিং শিখি, আমাকে ডান্সার বানালাম। কী করছিস তোরা? তো আমাকে ডান্সার বললো, ম্যাম আপনি নাচের সিকোয়েন্স এলেই টিআরপি বেড়ে যাচ্ছে। সুতরাং ওরা কিন্তু আমার এই ডান্সটাকে খুব ভালো ব্যবহার করেছিল। এবং আমি গোয়েন্দাগিনীতেও আমার নাচের সিকোয়েন্স ছিল। সুতরাং একেবারে টিপিক্যাল, হ্যাঁ, নাচময়ূরী নাচ বা সারগামের মতন চরিত্র হয়তো আমি করিনি, সেটা করিনি, কিন্তু বাংলা ছবিতে বহু জায়গায় প্রচুর নাচের দৃশ্য, তুমি বিয়ের ফুল বলো, তুমি বরকনে বলো, তুমি চৌধুরী পরিবার বলো, সব জায়গায় প্রচুর প্রচুর নাচের দৃশ্য আছে। আর এই যে বিয়ের ফুল বা বরকনে, একদম যে আউট অ্যান্ড আউট যে কমার্শিয়াল ছবি, এখন মানে ওইগুলো খুব মিস করো? ইচ্ছে হয় যে ওরকম আরেকটা ছবি করি, মানে এই ধরো বুম্বাদা, আজকে তো তাপসদা বা অভিষেক দ্বারা নেই, কিন্তু বুম্বাদা বা দীপকদা এদের সাথে মনে হয় যে ওরকম একটা ছবি? না, একদমই মনে হয় না। আমার মনে হয় সময়ের সাথে সাথে চলা উচিত, সময়ের সঙ্গে নিজের পরিবর্তন দরকার, সময়ের সঙ্গে পা মিলিয়ে চললে মানুষের মনে জায়গা করে নিতে সুবিধে হয়। নিজেকে এস্টিম করা উচিত যে আমি এখন আমার যা চেহারা বা আমার যা এখন বয়স বা আমার যা এখন প্রেজেন্টেশন ব্যক্তিগতভাবে, সেই ব্যক্তিত্বর সাথে মিলিয়ে ছবি করলে, কাজ করলে, সিরিয়াল করি, ছবি করি, ওটিটি করি, যাই করি না কেন, সেটা মানুষের কাছে অনেক সহজভাবে গ্রহণযোগ্য হবে। আমি যদি হঠাৎ করে এখন একটা 25 বছরের মেয়ের মতন গাছের পাতা ধরে ধুলে ধুলে নাচ করি, সেটা আমার মনে হয় না খুব একটা মানে সুরুচিপূর্ণ হবে বলে। আচ্ছা, আরেকটা জিনিস, যদি তুমি তো ফেসবুকে আছো, তুমি একটা জিনিস দেখো যে এখন ফেসবুকে মোটামুটি 5 মিনিট স্ক্রল করলেই একবার না একবার দেখা যায় বাংলা ছবির পাশে দাঁড়ানো, এটা ঠিক ভেসে ভেসে আসে। এই বাংলা ছবির পাশে দাঁড়া নিয়ে তুমি কি বলতে চাইছো সেটা আমি জানতে চাইছি না, কিন্তু একটা জিনিস আমাকে বলো, আজকে যখন তোমরা গ্রামে গঞ্জে যাও, তোমাদের দেখবার জন্য মানুষ কিন্তু আজও লাইন দিয়ে অপেক্ষা করে, তাহলে কি দর্শক কোনোভাবে বাংলা ছবির অভিনেতা অভিনেত্রী আর বাংলা ছবি দুটোকে আলাদা আলাদা এন্টাইটি ভেবে ফেললো? তোমাদের জন্যই অপেক্ষা, কিন্তু ছবি দেখতে হলে যায় না। অ্যাকচুয়ালি হল, মানে গ্রামেগঞ্জের হলগুলোরই এখন খুব দুরবস্থা। গ্রামেগঞ্জের এখন অনেক বেশি টেলিভিশন ঢুকে গেছে মানুষের জীবনে। গ্রামেগঞ্জের যে হলে সিনেমা দেখার যে একটা ক্রেজ, সেটা কিন্তু মানুষের হাতে স্মার্টফোন হয়ে অনেকটাই চলে গেছে। মানুষ অনেক বেশি টেলিভিশন ভিত্তিক হয়ে গেছে, অনেক বেশি মোবাইলে সিনেমা দেখে, অনেক বেশি মানে ওই একটু ছোট হয়ে গেছে বলা যেতে পারে। আগে যেমনি, আমি ফর এক্সাম্পল শহরের কথাই বলতে পারি, শহরে মানুষ এখন কিন্তু অনেক সময় বাংলা ছবি রিলিজ করলে ওয়েট করে যে কবে কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসবে বা কবে এটা টেলিভিশনে দেখাবে। এখন কিন্তু হল, তাও বলবো করোনার পরে একটু একটু করে মানুষ হলে যাচ্ছে। এবং আমি কুলের আচারের ক্ষেত্রেও সবাইকে এটাই রিকোয়েস্ট করবো, প্লিজ কবে কোন টেলিভিশন কোন ওটিটি প্ল্যাটফর্মে আসবে বা কোন টেলিভিশনে দেখাবে সেটার জন্য অপেক্ষা করবেন না। কারণ আমাকে তো ছোটো পর্দায় অনেক দিন ধরে দেখেছেন, জান না, একটু গিয়ে বড় সিনেমা হলে দেখুন না, ভালো লাগবে, অন্যরকম লাগবে। তো আমাদের আগে যেমনি ছবি রিলিজ করলে মিনার বিজলি ছবি ঘরে আসছে কিনা ছবি, এটা একটা বড় একটা বেশ, হ্যাঁ শুনতে ভালো লাগতো। কিন্তু এখন কি, এখন মাল্টিপ্লেক্স, এখন কোথায় তুমি বলো তো কত হল আছে এখন? ইন্ডিভিজুয়াল মানে হল, সিঙ্গেল স্ক্রিন তো কমে গেছে। এবং আমাদের শহরে যদি এই অবস্থা, তাহলে গ্রামের পটভূমিকায় কী অবস্থা চিন্তা করো তো। এখন কি হয়েছে, এখন ব্যারাকপুর বা এই সমস্ত জায়গায় মাল্টিপ্লেক্স, অনেক জায়গায়, সব জায়গায় তো মাল্টিপ্লেক্স হয়ে গেছে, সেখানে অনেক স্ক্রিনিং হয়, এখন অনেক সিনেমা হল তৈরি হয়েছে। সেটাও আবার একটা কিন্তু অন্যরকম
দেখো সময়ের সাথে সাথে যেরকম ছবির সাবজেক্ট পাল্টেছে, সময়ের সাথে সাথে ছবির প্রেজেন্টেশন পাল্টেছে, সময়ের সাথে সাথে ছবি দেখার সিস্টেমটাও কিন্তু পাল্টেছে। তো লেটস অ্যাকসেপ্ট ইট। আর এই যে মোবাইলের কথা বললেন, এটা যে শুধু ছবির ক্ষেত্রে নয়, আমি নিজে তোমাকে বলছি যে আমার সিরিয়াল তো দেখা হয় না, কিন্তু শ্রীময়ীটা দেখতে তো হতো। এইবার সেইটা দেখবার জন্য আমিও কিন্তু ওটা হটস্টারে দেখতাম, কারণ যে সময় ওটা স্ক্রিনিং হতো টিভিতে সেই সময় তো আমরা বাড়িতে থাকি না একদম। তো সেইটাও কিন্তু শিফট করে গেছে। হ্যাঁ, তো মানে হটস্টারের একটা আলাদা রেটিং আসে, এবং আমি স্টারের মার্কেটিং থেকে শুনছি হটস্টারে শ্রীময়ী ওয়াজ নাম্বার 1। মানে লোকে 6:30 আপলোড হতো, 6:31 থেকে লোকে দেখতে শুরু করতো। মানে উইদিন 6:35 to 6:40, হ্যাঁ মানে ভিউয়ার্স মানে 7টা 7:30টার মধ্যে প্রচুর লোক সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে, মানে ইনফ্যাক্ট বলতে খারাপ, শুনতে খারাপ লাগে, পটি করতে করতে শ্রীময়ীটা দেখে। মোবাইল নিয়ে ওটা সম্ভব। বা অনেক লোক আমাকে, অনেক মহিলারা বলেছে অফিস যায় যখন বাসে বা ওই ট্রামে বা মেট্রোতে, অনেকে শ্রীময়ীটা দেখতে দেখতে বাড়ি থেকে ডাউনলোড করে ওটা দেখতে দেখতে চলে যায়। আমি প্রচুর দেখেছি, আমাকে অনেক, আমার ললিতাদি কাজে আসে, ললিতাদি বলতে ট্রেনে সব দেখি, দিদি সব দেখছে শ্রীময়ী, যারা অফিস যাত্রী সব শ্রীময়ী দেখছে মোবাইলে। আর আজকে দেখো শ্রীময়ী আজকে আরও বেশি করে তোমার স্ট্রং একটা জায়গা তৈরি করে দিয়েছে বাংলার ঘরে ঘরে। মানে সবাই কিন্তু শ্রীময়ীটা দেখেছেন, কিন্তু যদি এবারে যে সময় বাঙালি সেভাবে হিন্দি সিরিয়াল দেখতো না, সুজাতাও কিন্তু অনেকটাই একজন মহিলার টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যাওয়ার গল্পই বলেছিল। তো আজকে শ্রীময়ীর দৌলতে সেই জায়গাটা তৈরি হয়ে গেল। এবং তোমার যে গ্রহণযোগ্যতা, যে ফুলের আচার এই কারণে আরও হিট হওয়ার সম্ভাবনাটা বাড়ছে, সত্যি তুমি আছো বলে, তার একটা বড় কারণ যে তোমার একটা গ্রামে গঞ্জে গ্রহণযোগ্যতা আছে। হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি যে এইটা মফস্বল শহরেও, দুর্গাপুর, আসানসোল, ব্যারাকপুর, ওদিকে তোমার গড়িয়া, ওদিকে আরও তোমার আরও গড়িয়ার থেকে আরও ওইদিকে মানে সুন্দরবন খুব ইন্টেরিয়ারের কথা বলবো না, কাকদ্বীপ, এই সমস্ত জায়গায় কিন্তু আমি গত 6 মাসে গেছি, প্রত্যেকটা বারুইপুর, এই সমস্ত জায়গায় কিন্তু এদিকে আরও তোমার কল্যাণী, নদিয়া ডিস্ট্রিক্টে যেখানে যেখানে গেছি এবং যেখানে যেখানে ফুলের আচারের কথা বলেছি, সবাই আমাকে একটাই প্রশ্ন করছে, দিদি কবে আসছে সিনেমাটা। তো এই সমস্ত জায়গায় কিন্তু অনেক সিঙ্গেল স্ক্রিন আছে, এবং আমার বিশ্বাস এই সব জায়গায় কিন্তু ফুলের আচার লোকে দেখবে যেরকমভাবে শ্রীময়ী দেখেছে। এই সমস্ত জায়গায় সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ভীষণভাবে লোকে ফুলের আচার দেখবে, যেরকমভাবে লোকে শ্রীময়ীকে সাপোর্ট করেছে, দেখেছে, ফুলের আচারকেও সেমভাবে সাপোর্ট করবে এবং দেখবে। আচ্ছা, এবারে অন্য একটা কথায় আসি, যেটা আমরা দেখেছিলাম মাঝখানে এই পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে গিয়ে তুমি ওখানকার যারা পিছিয়ে পড়া শ্রেণীর যে মহিলারা আছে তাদের সঙ্গে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার, প্রয়োজনীয়তা বলা এবং তাদেরকে সেটা হাতে তুলে দেওয়া, এই সমস্ত কাজ তুমি করেছো। তোমার যে মানে পেনিট্রেশনটা খুব ইন্টেরিয়ার পর্যন্ত, তুমি মানুষের সাথে মেলামেশা করো, তাদের সমস্যাগুলো সামনে থেকে দেখো, কোনোভাবে এই মেলামেশা, এই বিভিন্ন মানুষের, বিভিন্ন মহিলাদের স্পেসিফিক্যালি সমস্যাগুলো কাছ থেকে সামনে থেকে দেখা, এইটাই কি দশভুজা একাডেমির জন্মদিন? না, দশভুজা একাডেমি ডিলস উইথ এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ সাবজেক্ট। তবে হ্যাঁ, মানুষের কথাই বলবে, মেয়েদের কথাই বলবে, মেয়েদের সেন্টিমেন্টের কথাই বলবে। তবে এই যে আমি বিভিন্ন রকম ক্যাম্পেইন করি, আমার যে এনজিও বন্ধু এক আশা, তার থ্রু দিয়ে আমরা গ্রামেগঞ্জে গিয়ে কখনো এডুকেশনের জন্যে, কখনো স্যানিটারি ন্যাপকিন নিয়ে নিয়মিত এটা চলতে থাকে, ক্যাম্পেনিং চলতে থাকে। এই দুর্গাপুজোর সময় আবার আমরা একটা অ্যাওয়ার্ড করব, একটা প্রতিযোগিতা করব বিভিন্ন আবাসনদের নিয়ে, এবং জামা কাপড় দেওয়া তো আছেই, প্রত্যেক বছরই দিই আমরা, এবছরও দেবো জামা কাপড়। শুধু শহরে নয়, সুন্দরবনের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, মেদিনীপুরে বিভিন্ন জায়গায় বাচ্চাদের জামা কাপড় দেওয়া হবে। এটা বেসিক্যালি মানুষের সাথে কানেক্টেড থাকার জন্যে। আমি কিন্তু এই ধরনের কাজ করে কোনো মহৎ তকমা চাই না, তুমি এমনিই করো, মানে আমি আমি ভালোবেসে করি, একদম এটা ভালোবেসে করি মানুষের। আর গেলে কি হয়, আমি যখন বাঁকুড়ার বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে, মেয়েদের সঙ্গে বসে কথা বলছি স্যানিটারি ন্যাপকিন নিয়ে, অনেক মেয়ে তাদের মনের কথা অনেক খোলাখুলি আমাকে বলছে, দিদির মতো একদম। তো এই ইন্টারাকশানগুলো না, এই এক্সপিরিয়েন্সগুলো খুব দরকার। যখন তুমি একটা চরিত্র করো, বা যখন তুমি একটা গল্প লেখো, বা যখন তুমি একটা এপিসোড তৈরি করো, এই সমস্ত মেয়েদের কথা তখন মাথায় থাকে, তখন ব্যাক অফ ইউর মাইন্ড গল্প লেখার সময় এই চরিত্রগুলো কিন্তু এসেই যায়।
তো ইট অ্যাকচুয়ালি হেল্পস। এই এক্সপিরিয়েন্সগুলো প্রত্যেকটাই আমাদের কাছে লাগে। আচ্ছা, আর একটা জিনিস একটুখানি আমাকে বলো, যে আরেকটা কথা দেখবে যে অনেক অভিনেতা অভিনেত্রীরা বলে থাকেন যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখন কাজ পাওয়া এই ব্যাপারটা প্রচণ্ড পলিটিসাইজড। তারা অনেকেই নাকি একটা দলে থাকলে কাজ পাওয়া যায়, যারা একটু সরকার বিরোধী তারা নাকি কাজ পায় না। তুমি তো টেলিভিশনে কাজ করেছো, তুমি ছবিতে কাজ করছো, অনেকের সাথে কাজ করো, তোমার কি মনে হয় সত্যিই কি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া না পাওয়াটা এতটা পলিটিসাইজড? না, এটা আমার একেবারেই মনে হয় না। এটা একেবারেই নয়, কারণ প্রচুর মুখ আমি দেখতে পাচ্ছি বর্তমানে টেলিভিশনে যারা কাজ করছে, তারা একটু রুরাল গভর্নমেন্টের থেকে হাটকে ছিল, কিন্তু তারা কিন্তু দাপিয়ে কাজ করছে। সুতরাং এটা একেবারেই নয়, আর আমার একেবারেই এটার সঙ্গে আমি সহমত নই। তার কারণ রুলিং পার্টি বা রুলিং গভর্নমেন্ট কোথাও কোনো পরিচালক, কোনো টেলিভিশনের চ্যানেলের লোকেদের বা কোনো ডিরেক্টরকে কোনো দিন বলেনি যে একে নিও না, একে নাও, ওকে নিও না। তারা এই ব্যাপারে কোনো দিনও ইনভলভডই হন না। এটা সম্পূর্ণ তাদের সম্বন্ধে মিথ্যাচারিতা। কাজ পাওয়া না পাওয়া আমার নিজের ভাগ্য, আমার নিজের এলিজিবিলিটি, আমার নিজের যোগাযোগ, আমার নিজের কন্ট্যাক্ট, সবটাই আমার। তার সঙ্গে বর্তমান গভর্নমেন্টের কোনো যোগ নেই। বরঞ্চ গভর্নমেন্ট মানে মমতা ব্যানার্জি সরকার ডেকে ডেকে শিল্পীদের পুরস্কার দেয়, ডেকে ডেকে কলাকুশলীদের পুরস্কার দেয়, এবং শুধুমাত্র পুরস্কার নয়, আর্থিক পুরস্কার দেয়। মানে বেশ মোটা টাকার অঙ্ক কলাকুশলীদের দেয়, টেকনিশিয়ানসদের দেয়, আর্টিস্টদের দেয়, সাপোর্ট করে। আজকে স্টুডিওগুলোকে ডেভেলপ করা, আজকে বাড়ি ওই ফিল্ম স্টুডিওটা বানানো, তো এইগুলো সমস্ত টেলি একাডেমিটা তৈরি করা, এইগুলো বরঞ্চ সরকার সাহায্য করে যাতে ভবিষ্যতে আরও ছেলেমেয়ে আসতে পারে। তারা কখনোই এটা নিয়ে মাথা ব্যথা নয় যে তুমি কোন দল করো, তুমি কোন পার্টি করো, তুমি পার্টির এটা নিয়ে, এটা একদম সম্পূর্ণ বর্তমান সরকারের সম্পর্কে এটা গুজব। এটা আমি একদম মানি না। আর একটা জিনিস দেখো, আমরা অনেক দিন থেকে মানে বছর 5 ধরে আমরা তোমাকে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে দেখেছি, প্রচারে বা অন্যান্য অনেক কাজে, কিন্তু আমার খুব পরিষ্কারভাবে দেখলে প্রমিনেন্ট ফেস যারা, দুজনের মুখ আমার মনে পড়ে যারা মঞ্চে থেকেও কোনো পদে নেই। একজন নচিকেতা আর একজন ইন্দ্রাণী হালদার। তোমার কি কখনো মনে হয়েছে যে সংসদীয় রাজনীতিতে পদ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার? একেবারেই নয়, কারণ আমাকে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অনেকবারই অনেক কথা মানে অনেক অফার করেছেন। আমি দিদিকে করজোড়ে বলেছি যে দিদি উনি বোঝেন যে আমি কতটা ব্যস্ত, এবং আমি আমার কাজটাকে মানে অভিনয়টাকে খুব ভালোবাসি। এবং সত্যি আমি তো রাজনীতিবিদ নই, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমি দিদিকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। উনিও খুব ভালোবাসেন। হ্যাঁ, উনি আমাকে খুব ভালোবাসেন, এবং উনি যখন যা আজ্ঞা করেন, যখন যা আমাকে বলেন আমি করে দিই। তার জন্য আমার কোনো পদের দরকার নেই। আমি ওনাকে বলেইছি আমাকে কোনো পদ দিতে হবে না, আমি এমনিই করে দেবো দিদি, যখন যেরকম পারবো ভালোবেসে করবো। এবং সেটাই উনি আমাকে সেটা সাপোর্ট করেন, এবং উনি যা বলেন আমি ভালোবেসে করি। কিন্তু কখনো মনে হয় না যে যদি একটা পদ থাকলে তুমি হয়তো তোমার দরকার নেই, কোনো দরকার নেই, পদ থাকলেই কাজ করবো আর পদ না থাকলে কাজ করবো না, এটা তো কোনো কথা নয়। মানুষ আমার ভালোবাসাটা সত্যি কিনা সেটাই তো প্রমাণ করার জায়গা। উইদাউট পদ আমি কাজ করবো। আর ফাইনালি আরেকটা কথা, যে আমরা তো দশভুজা একাডেমি দেখব, এছাড়া ওটিটিতেও আমরা তোমাকে দেখতে পাবো জি5-এর একটা। এরপরে কি ওটিটিতে তোমাকে আরও বারবার দেখা যাবে? হ্যাঁ, ইচ্ছে তো আছে। এখন জি5-এরটা খুব শিগগিরই শুটিং হবে নেক্সট মান্থে, কিন্তু দশভুজা একাডেমি এখন দেরি আছে। কিন্তু সবার আগে এখন কুলের আচার। আমার এখন পরীক্ষা, কুলের আচার কীরকম চলবে, কুলের আচার মানুষ কতটা গ্রহণ করবেন, কুলের আচার মানুষের কতটা ভালো লাগবে। তাই জন্য সবাইকে বলবো, দাদু ঠাকুমা পিসিমা কাকিমা মাসিমারা, ভাই বোনেরা, বৌদি দাদারা, সবাই মিলে আসুন দেখতে আমাদের টক ঝাল মিষ্টি পারিবারিক ছবি, আপনাদের ছবি, আপনাদের গল্প, আপনার নিকটতম সিনেমা হলে কুলের আচার। থ্যাংক ইউ ইন্দ্রাণীদি, অনেক ধন্যবাদ, অনেকটা সময় দিলে। আর সবাই দেখুন কুলের আচার, 15 তারিখ, বেশি দেরি নেই। আর একদিন পরেই 15 তারিখে সমস্ত হলে পশ্চিমবঙ্গের যেখানে আছেন সেখানেই দেখতে পাবেন। SVF সিনেমাস, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় থাকবে, আইনক্স সমস্ত জায়গায় থাকবে কুলের আচার। আপনারা দেখুন, দেখে জানাবেন কেমন লাগলো। জানাবেন কেমন লাগলো, ভালো থাকবেন সবাই। আর তোমাকেও অনেক ধন্যবাদ, অনেকদিন পরে তোমার সাথে অনেক আড্ডা হলো। আর তোমার সকল দর্শকদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। জয় জগন্নাথ। থ্যাংক ইউ দিদি।